Welcome to English Moja. ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের লেসনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ট্যাগ কোয়েশ্চেন, স্পেশালি ফর দ্য স্টুডেন্ট অফ এসএসসি। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য আজকের লেসনটি খুবই ইম্পর্টেন্ট। দেখো, সারা বছর ধরেই তোমরা ট্যাগ কোয়েশ্চেন করো, কিন্তু মাঝে মাঝে এমন হয় ট্যাগ কোয়েশ্চেনের ওপরে দু একটি কোয়েশ্চেন তোমাকে কিছুটা কষ্ট দেয়। ট্যাগ কোয়েশ্চেনের মোটামুটি তুমি ধারণা করেই ফেলো যে ট্যাগে তুমি 5 পাবে, 5 আউট অফ 5, কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনো একটি সেন্টেন্স বা কোনো না কোনো একটি ট্যাগ কোয়েশ্চেন তোমাকে ডিস্টার্ব করে। তো আমি সেই জন্য যে কাজটি করেছি, একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট সিলেক্টেড টপ 20 সেন্টেন্সেস আমি কালেক্ট করেছি, যেগুলো বিগত বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং তোমাদের কামিং পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আমি বিশ্বাস করি যে যদি এই 20টা সেন্টেন্স থেকে তুমি ট্যাগ কোয়েশ্চেন ভালো করে বোঝো, তাহলে ট্যাগ কোয়েশ্চেন আর কোনো সমস্যা থাকবে না। এই আজকের ক্লাসটা একই সাথে থাকছে প্র্যাকটিস, ইনস্ট্যান্ট সলিউশন অ্যান্ড এক্সপ্লেনেশন। তো চলো দেখে নিই ফার্স্টে তোমাদের জন্য কোন প্র্যাকটিসটি দেওয়া হয়েছে। ওকে, এই হচ্ছে পার্ট 1। এভাবে করে আমি পার্ট 1, 2, 3, 4 4টা পার্ট দেবো। আই মিন টোটাল 20টা সেন্টেন্স থাকবে। সেই 20টা সেন্টেন্স থেকে তোমরা ট্যাগ কোয়েশ্চেন শনাক্ত করবে বা সঠিক ট্যাগ কোয়েশ্চেন বের করবে। তোমরা এই পেজটি পজ দিয়ে থামিয়ে আনসারটা করে ফেলবে। দেন আনসারটা হয়ে গেলে আমি একটু পরেই তার সলিউশন দিয়ে দিচ্ছি এবং আনসারগুলো কেন হচ্ছে সেটারও আমি কারণ ব্যাখ্যা করব। এই হচ্ছে প্রথম 5টি পার্ট 1-এ। আশা করি তোমরা এই পেজটি পজ দিয়ে থামিয়ে আনসার করে ফেলেছো। এবার চলো আনসারগুলো দেখে নিই এবং আনসারগুলো কেন হলো তার কারণ জানার চেষ্টা করি। ওকে, এই হচ্ছে পার্ট 1 উইথ আনসার। পার্ট 1 অলরেডি তোমরা আনসার করে ফেলেছো হয়তোবা, তার আনসারটা এবার মিলে নাও। নাম্বার 1, প্রথম নম্বরটা হচ্ছে টেলিং লাইজ ইজ আ গ্রেট সিন। মিথ্যা বলা মহাপাপ। এটা রাইট আনসার হচ্ছে ইজন্ট ইট। তো আমরা কেন আসলে ইটটা এখানে নিচ্ছি সাবজেক্ট? আসলে টেলিং লাইজ যখনই কোনো সেন্টেন্স এরকম জিরান্ড বা ফ্রেজ সাবজেক্ট হবে, তখনই আমরা প্রোনাউন হিসেবে ইট নিয়ে আসবো। আর এই তো ইজ নিয়ে আসলাম। এটা নর্মালি আমরা সবাই জানি যে ভার্বটা থাকবে, সেটাকে নিয়ে চলে আসবো। আর সেন্টেন্সটি ছিল হচ্ছে অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই সেটাকে আমি নেগেটিভ করে দিয়েছি, ইজন্ট ইট। আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও তোমাদের যাদের ট্যাগে মেন জায়গাগুলোতে, আই মিন মৌলিক জায়গাতে সমস্যা রয়েছে, তোমাদের সুবিধার্থে আমি অলরেডি একটি ক্লাস নিয়ে ফেলেছি আমার চ্যানেল থেকে। তোমরা সেই ক্লাসটি করতে পারো। যারা ওই ক্লাসটি মিস করেছো, তোমাদের সুবিধার্থে আমি ডান পাশে দেখো আই বাটনে একটি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা ক্লাসটি করে আসতে পারো। ওইখান থেকে মৌলিক একটা ধারণা পাবে, তাহলে এই ক্লাসগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। এরপর নাম্বার 2, 1 lie begets 100 lies। একটা মিথ্যা হাজারো বা শত শত মিথ্যা নিয়ে আসে। এখানে দেখো রাইট উত্তরের ক্ষেত্রে 1 lie, একটা মিথ্যা, বিষয়বস্তু যখনই সাবজেক্ট হবে তখনই কিন্তু প্রোনাউন ইট নিতে হবে। আর এই তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিগেটস, সেই জন্য কিন্তু আমরা কি নিয়ে এসেছি? ডাজ নিয়ে এসেছি। কথাটি অ্যাফার্মেটিভ ছিল, সেই জন্য ডাজেন্ট করেছি। এরপর নাম্বার 3, ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার। ম্যান অবভিয়াসলি এখানে আমরা হি নেব ম্যানের জন্য। আর হার্ডলি তোমরা জেনে রাখো, হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, নেভার এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটি নেগেটিভ। তাই ট্যাগে কখনোই আমি নট নিয়ে আসতে পারবো না। সেই জন্য সিম্পলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য কিন্তু আমি ডাজ নিয়ে এসেছি, নট নিয়ে আসতে পারিনি। হার্ডলি থাকলে কখনোই নট নিয়ে আসা যাবে না। আচ্ছা, এরপরে 4 নাম্বার, এ লায়ার হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ। একজন মিথ্যুককে কঠিন জীবনযাপন করতে হয়, কষ্টের জীবনযাপন করতে হয়। তো এখানে দেখো হ্যাজ টু রয়েছে, তুমি ইচ্ছা করলে এখানে হ্যাজেন্টও নিতে পারতে, বাট তুমি যদি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভাবো সেই ক্ষেত্রে তুমি ডাজেন্ট করতে পারবে। আর এ লায়ার একজন মিথ্যুক, সেক্ষেত্রে তুমি হি নিয়েছো। আর তুমি যদি মনে করো এ লায়ারের ক্ষেত্রে আমি হি না দিয়ে স্ল্যাশ দিয়ে সি দেবো, সেটাও চলবে। আচ্ছা, এরপরে নাম্বার 5, সো অল অফ আস অট টু রিফ্রেন ফ্রম টেলিং লাইজ। তাই আমাদের সবার উচিত মিথ্যা থেকে দূরে থাকা। এই ক্ষেত্রে আমরা ফার্স্টে উই নিচ্ছি। ওটা নিচ্ছি কেন? অল অফ আস। মনে রেখো এভাবে অল অফ আস, অল অফ দেম, অল অফ ইউ, এইভাবে অপের পরে যেটা থাকবে, যে অবজেক্টটা থাকবে, তার আমরা জাস্ট সাবজেক্ট করে নেব। এখানে দেখো আসটা হচ্ছে অবজেক্ট, তার আমরা সাবজেক্ট ফর্ম করেছি উই। যদি এখানে থাকতো অল অফ ইউ, তাহলে অবশ্যই আমরা এখানে ইউ নিতাম। যদি এখানে থাকতো অল অফ দেম, তাহলে অবশ্যই আমরা এখানে দে নিতাম। আর এরপরে অট টু, তোমরা সবাই তো জানো এটা, যে এটা হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব থাকলে সেটি চলে আসে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এই টাইপের মডেল ভার্বগুলো থাকলে সেটি চলে আসে। আর সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ ছিল না, সেন্টেন্সটি ছিল অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই আমরা এখানে নট নিয়ে এসেছি। আরেকটি বিষয় বলে রাখি, যেমন অনেকেই জানো তোমরা যে অট টু কিন্তু একসাথে মডেল ভার্ব, বাট এই টুটা কিন্তু এখানে থাকবে না।
শুধুমাত্র অরটা চলে আসবে। ওকে, এই হচ্ছে পার্ট 1 এর সলিউশন। এবার চলো দেখে নিই পার্ট 2। এই হচ্ছে পার্ট 2। এই পেজটিও তোমরা পজ দিয়ে থামিয়ে আনসারটা করে ফেলো। আনসার যদি করা হয়ে যায় তবে আমার সঙ্গে আনসারগুলো একটু মিলিয়ে নাও। আচ্ছা, এই হচ্ছে পার্ট 2 উইথ আনসার। পার্ট 2 এর এবার আনসার সহ আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি যে আনসারগুলো কেন হচ্ছে। 6 নাম্বার, এভরি রিলিজিয়ন টিচেস আস টু বি প্যাট্রিয়ট। প্রত্যেকটি ধর্মই আমাদেরকে দেশপ্রেমিক হতে সাহায্য করে বা শিক্ষা দিয়ে থাকে। এই সেন্টেন্সের রাইট আনসার হচ্ছে ডাজেন্ট ইট। তো ইটটা কেন? এভরি রিলিজিয়ন, প্রত্যেকটি ধর্ম, যখনই কোনো বিষয়বস্তুর সাবজেক্ট হবে তখনই প্রোনাউন হিসেবে ইট নিতে হবে। দেখো, এখানে যদি এভরি রিলিজিয়ন না হয়ে যদি হতো এভরিবডি, এভরি ওয়ান, তাহলে কিন্তু আমি দে নিতাম। সেটা আমি একটু পরে দেখাবো, একটা প্র্যাকটিসে সেটা রয়েছে। তাহলে এভরির পরে যদি কোনো বিষয়বস্তু থাকে, ব্যক্তি ছাড়া, মানুষ ছাড়া যদি অন্য কোনো বিষয়বস্তু থাকে, তাহলে আমরা নেব ইট। আর টিসেস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই ডাজেন্ট বা ডাজ নেব, কথাটি অ্যাফার্মেটিভ, সেই জন্য আসলে নট নেওয়া হয়েছে। ওকে, এই হচ্ছে 6 নাম্বার সলিউশন। এবার দেখব 7 নাম্বারটা। হোয়াই সাম পিপল ফরগেট ইট ইজ রিয়েলি আ কোয়েশ্চেন। কেন মানুষজন ভুলে যায় যেটা একটা প্রশ্ন। হোয়াই সাম পিপল ফরগেট, এইটুকু একটা সেন্টেন্স বা একটা ক্লজ। ইট ইজ রিয়েলি আ কোয়েশ্চেন, এটা একটা সেন্টেন্স বা একটা ক্লজ। তো এইখানে মেইন ক্লজ কোনটা? মেইন ক্লজ হচ্ছে ইট ইজ রিয়েলি আ কোয়েশ্চেন। তোমরা মনে রাখবে যে সেন্টেন্সের সঙ্গে কোনো সাবঅর্ডিনেট ক্লজের কোনো চিহ্ন থাকবে না, অর্থাৎ হোয়াই, হাউ, টিল, আনটিল, দো, অলদো, এই জাতীয় কোনো বৈশিষ্ট্য থাকবে না যে সেন্টেন্সের সঙ্গে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সেই ক্লজের দিকে তাকিয়ে কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। যেমন হোয়াই সাম পিপল ফরগেট, এটার দিকে আমরা তাকাবো না। কেন তাকাবো না? কারণ এখানে হোয়াই আছে, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের একটি বৈশিষ্ট্য। এই সেন্টেন্সটা বাদ আমরা এইটাকে প্রিন্সিপাল ক্লজ ধরতেছি এবং সেইটা ভেবেই কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চেন করছি, এটার দিকে তাকিয়েই। ইট ইজ রিয়েলি আ কোয়েশ্চেন। সো নর্মালি ইজেন্ট ইট হবে, বুঝতেই পারছো যে এখানে ইজ রয়েছে এবং ইট রয়েছে, কথাটি অ্যাফার্মেটিভ, সেই জন্য নেগেটিভ করে দিলাম ইজেন্ট। নাম্বার 8, নো দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন। না, তারা শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়াশোনা করে। রাইট উত্তর হচ্ছে ডন্ট দে। ফার্স্টে বলি দে, এই যে সাবজেক্ট, জাস্ট এটাকে আমরা প্রোনাউন হিসেবে নিয়ে আসলাম এই জায়গাটায়। আর এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডন্ট, তারপরে নেগেটিভ করেছি বিকজ এই সেন্টেন্সে কোথাও নেগেটিভ ছিল না, সেজন্য নট করেছি। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে, স্যার এই জায়গাটায় তো নো ছিল। দেখো, আমি এইখানে এই ব্যাপারটা ক্লিয়ার করি। যদি কখনো নো থাকে এবং নো এর পরে থাকে কমা, তাহলে মনে করতে হবে এটা হচ্ছে এক ধরনের ডায়ালগ, মানে আগে একজন কথা বলেছে, তার এটা হচ্ছে প্রতিউত্তর। প্রতিউত্তরের ক্ষেত্রে নো, ইয়েস, নেভার এই জাতীয় শব্দগুলো যদি থাকে, তার সঙ্গে ট্যাগ কোয়েশ্চেনের কোনো সম্পর্ক নেই। ট্যাগ কোয়েশ্চেনের সবসময় সম্পর্কটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের সঙ্গে লেগে থাকা যে সেন্টেন্সটি সেটা। দেখো, এই সেন্টেন্সের ভিতরে কিন্তু কোনো নেগেটিভ নেই, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে নেগেটিভ করেছি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার করি এভাবে, যদি নোয়ের পরে কখনো কমা থাকে এবং তারপরে যদি সেন্টেন্স থাকে, তাহলে ওই নোয়ের কোনো ভ্যালু নেই ট্যাগ কোয়েশ্চেনের নেগেটিভ করার ক্ষেত্রে। নাম্বার 9, লেট আস বাই আ নাইস গিফট ফর ইউ। এই ট্যাগ কোয়েশ্চেনটা মানে এই জাতীয় ট্যাগ কোয়েশ্চেন পরীক্ষাতে থাকেই। লেট আস বা লেটস থাকলেই কোনো কথা নেই, সেখানে আমরা বসিয়ে দেব শ্যাল উই। ইজি অ্যান্ড সিম্পল। নাম্বার 10, লেট আস না থেকে যদি থাকে অন্য কিছু, লেট হিম, দেম, হার এটসেট্রা থাকে, তাহলে আমরা বসিয়ে দেব উইল ইউ। ওকে, সো 9 এবং 10 নম্বরের মধ্যে মৌলিক পার্থক্য এইটুকুই যে লেটাস থাকলে বসিয়ে দিচ্ছি শ্যাল উই, আর লেট আস না থেকে যদি অন্য কিছু থাকে, লেট হিম, দেম, হার, তাহলে বসিয়ে দেব উইল ইউ। ওকে, এই হচ্ছে পার্ট 2 এর সলিউশন। আচ্ছা, চলো এবার দেখে নিই পার্ট 3। এই হচ্ছে পার্ট 3। পার্ট 3তেও রয়েছে আরও 5টি, 11 থেকে 15 পর্যন্ত। তোমরা পেজটি পজ দিয়ে থামিয়ে আনসারটা করে ফেলো। চলো এবার আমরা আনসারটা দেখে নিই এবং সঙ্গে ব্যাখ্যাটাও দিয়ে দিই। এই হচ্ছে পার্ট 3 উইথ আনসার। 11 নাম্বার, আই নিড আ পেন। রাইট উত্তর হচ্ছে ডোন্ট আই। হ্যাঁ, নর্মালি আই তো নেবই, কিন্তু এখানে অনেকেরই প্রশ্ন হচ্ছে যে স্যার নিডটা তো হচ্ছে মডেল ভার্ব, বাট এখানে আমরা কেন নিডেন্ট করলাম না? আসলে দেখো, নিড যদি কোনো সেন্টেন্সে একটাই ভার্ব হিসেবে বসে, তাহলে কিন্তু সেটা হচ্ছে মেইন ভার্ব। আর মেইন ভার্ব বলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। আর নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য কিন্তু এখানে ডু নিয়ে আসা হয়েছে। আর একটি বিষয় বলে রাখি, নিড কখন মডেল হবে তুমি এটা কি করে বুঝতে পারবে? যদি নিডের পরে আরও একটা ভার্ব থাকে। যেমন একটা এক্সাম্পল দেখো, আই নিড হেল্প ইউ। এখানে ভার্বের সংখ্যা কয়টা? 2টা। একটা হচ্ছে নিড এবং একটা হচ্ছে হেল্প। দেখো, এই জায়গাটায় নিডটা কিন্তু হচ্ছে মডেল ভার্ব, সুতরাং এই সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হবে নিডেন্ট আই। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সো নিড যদি হয় একটাই ভার্ব একটা সেন্টেন্সে, তাহলে সেটা হবে মেইন ভার্ব। সেটা নর্মালি টেন্স অনুযায়ী আমরা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন করব।
বাট নিডের পরে যদি আরও একটা মেইন ভার্ব থাকে তাহলে নিডটা কিন্তু হচ্ছে মডাল ভার্ব, সেই ক্ষেত্রে নিডেডটা আমরা করতে পারি। এরপর নাম্বার 12, ওয়ার্ক হার্ড টু সাকসিড, সফল হওয়ার জন্য কাজ করো। কোনো সেন্টেন্সের শুরুতে যখন এই ভার্ব দিয়ে স্টার্ট করা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলেই আমরা দুটো আনসার করতে পারবো, উইল ইউ অথবা ওন্ট ইউ। নাম্বার 13, আই এম ভেরি লেট, প্রচুর পরিমাণে এই সেন্টেন্সটা বা এই জাতীয় ট্যাগ কোয়েশ্চেন আসতে দেখা যায়। আই এম ভেরি লেট, রাইট উত্তর হচ্ছে আরএন্ট আই বা এন্ট আই। আমি আমার অন্য কোনো ক্লাসে বোঝানোর চেষ্টা করব যে আসলে আই এম থাকলে এটার আনসার এমেন্ট আই না হয়ে কেন আসলে আরএন্ট আই বা এইন্ট আই হয়ে যায়, বা আরএন্ট আই বলতে আসলে কাকে মিন করা হয় বা এইন্ট আই এর দ্বারা আসলে কাকে মিন করা হয়, এর মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটা আমি অন্য কোনো ক্লাসে, আমি কমন মিস্টেক ইন ইংলিশের ক্লাসে আমি এটা বোঝানোর চেষ্টা করব। আজকে বোঝালে সেই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। শুধু শর্টকাটে এইটুকু মনে রাখো যে আই এম থাকলেই সেখানে রাইট উত্তরে তুমি দিতে পারবে আরএন্ট আই অথবা এইন্ট আই, জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। নাম্বার 14, আই এম নট ডুইং দ্য সেম ওয়ার্ক। আচ্ছা, এখানে দেখো আই এম নট, এটা নেগেটিভ, যখন এম এর সঙ্গে নট বা নেগেটিভ কিছু লাগানো থাকবে তখন কিন্তু তুমি এম আই করতে পারবে। পার্থক্যটা বুঝে ফেলেছো? আই এম থাকলে আরএন্ট আই বা এইন্ট আই, বাট যখন আই এম নট থাকবে তখন কিন্তু এম আই হবে, জাস্ট মুখস্থ করে ফেলো। নাম্বার 15, নোবডি নোজ, কেউ জানে না হোয়েন ডেথ কামস, কখন মৃত্যু আসবে। রাইট আনসার করা হয়েছে ডু দে। খুবই ইম্পর্টেন্ট বলবো এই 15 নাম্বারটা, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু এই ভুলটা করে। ভুলটা কি দেখো, হ্যাঁ, নোবডি, নান, নো ওয়ান, এভরিবডি এগুলো থাকলে যে দে নিতে হয় সেটা অনেকে জানে, ফাইন। আবার নোবডির ভেতরে যে নো আছে সেটা অনেকে জানে, সেই জন্য এই পাশে নট করে না, ঠিক আছে, এটা অনেকে জানে। কিন্তু ভুল যেটা করে ফেলে সেটা হচ্ছে নোবডির জন্য অনেকে দেটা নিয়ে ফেলে, কিন্তু নেয়ার পরে তারা হচ্ছে নোজ আছে, নোজ এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স ভাবে, এবং যেহেতু এর সঙ্গে এস আছে তাই তারা এখানে ডাজ দিয়ে ফেলে, এখানটায় ডাজ দিয়ে ফেলে। কিন্তু আসলে কি ডাজ দে এই আনসারটা রাইট হয়েছে? না, রাইট হয়নি। কেন রাইট হয়নি? কারণ হচ্ছে তুমি ভেবে দেখো তো, দের পর কি নর্মালি আমরা ডাজ ইউজ করি না ডু ইউজ করি? দে ডু নট না দে ডাজ নট? নর্মালি দে ডু নট বা দে ডন্ট, বা তার মানে হচ্ছে দের পরে ডু বসে। সো এই জায়গাটায় অবশ্যই দের পরে ডাজ ইউজ করা যাবে না, ডু ব্যবহার করতে হবে। এই ভুলটা আমরা বেসিক্যালি করে ফেলি এই জাতীয় সেন্টেন্সগুলোতে। বি কেয়ারফুল, একটু সতর্ক হতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে পার্ট 3, এবার দেখবো আমরা পার্ট 4, আজকের আলোচনার লাস্ট পার্ট। ওকে, এই হচ্ছে পার্ট 4। আজকের ক্লাসটি একটু বড় হয়ে গেল বা বড় হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করেছি ট্যাগ কোয়েশ্চেনের ব্যাপারটা আমি একদিনে কাভার করতে। আমি যদি পার্ট ওয়াইজ দিতাম তোমরা অনেকটা বিরক্ত হতে। ওকে, তো এই হচ্ছে 16 নাম্বার, 16 থেকে 20 পর্যন্ত। তোমরা এই পেজটি পজ দিয়ে থামিয়ে আনসারটা করে ফেলো। আই হোপ আনসার করে ফেলেছো। চলো এবার আনসারগুলো দেখে নিই উইথ এক্সপ্লেনেশন। আচ্ছা, এই হচ্ছে পার্ট 4 উইথ আনসার। 16 নাম্বার, 16 নাম্বার, হাউ ডিসগাস্টিং, এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিন্তু দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু এখানে কোনো সাবজেক্ট বা ভার্ব নেই। হাউ ডিসগাস্টিং, কি বিরক্তিকর। যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে এরকম কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না তখন তোমাকে ধরে নিতে হবে ইজন্ট ইট। তার মানে সেন্টেন্সটা মনে মনে ধরা হচ্ছে এরকম, হাউ ডিসগাস্টিং ইট ইজ। তাহলে যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব না থাকে এবং সেটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, এটা যে এক্সক্লেমেটরি তার প্রমাণটা দেখো, এই যে এই চিহ্নটা। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমরা রাইট উত্তর করব ইজন্ট ইট, অলওয়েজ ইজন্ট ইট হবে যদি সেটা সাবজেক্ট ভার্ব বর্জিত হয়। বাট যদি এরকম হতো হাউ ডিসগাস্টিং ইট ওয়াজ, তাহলে আমরা করতাম ওয়াজন্ট ইট। নাম্বার 17, হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, সুখী হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার ইজ কন্টেনমেন্ট, সেটা হচ্ছে আত্মতুষ্টি। রাইট আনসার ইজন্ট ইট। দেখো হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি এইটুকু হচ্ছে একটি ক্লজ, বাক্যাংশ। যখন কোনো সেন্টেন্সে ক্লজ, ফ্রেজ, বড় কোনো সেন্টেন্স সাবজেক্ট হবে তখন তার প্রোনাউন হিসেবে আমাকে নিতে হবে ইট। এরপরে নর্মালি ইজ, এই জিসটা চলে আসলো, আর সেন্টেন্সটি ছিল অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই সেটাকে নেগেটিভ করা হয়েছে। নাম্বার 18, আইড হেল্প ইউ ইফ ইউ কাম হিয়ার, আমি তোমাকে সাহায্য করব যদি তুমি এখানে আসো বা যদি তুমি এখানে আসতে। এখানে কেম আছে, তার মানে আসতে। এখানে এখন এই অ্যাপোস্ট্রফি যে ডিটা রয়েছে সেটা আসলে কিসের সংকেত? আমি অলরেডি অ্যাপোস্ট্রফি ডি এবং হচ্ছে অ্যাপোস্ট্রফি এস নিয়ে একটি ক্লাস আমার চ্যানেল নিয়েছি, সেই ক্লাসটি পারলে করে এসো, আমি উপরে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। এখানে অ্যাপোস্ট্রফি ডি মিনস হচ্ছে উড। উডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে উড ধরেছি, এই জন্য উডেন্ট, আর নর্মালি হচ্ছে আইটা নিয়েছি। বাট এই অ্যাপোস্ট্রফি ডিটা কিন্তু অনেক সময় হ্যাডও হতে পারে। কখন হতে পারে? জাস্ট এই এক্সাম্পলটা দেখো, হিড গন দেয়ার, এই সেন্টেন্সে দেখো গনটা কিন্তু হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে
আগে যে অ্যাপোস্ট্রফি ডিটা রয়েছে এটা কিন্তু হচ্ছে হ্যাড, কারণ আমরা জানি হ্যাডের পরেই কিন্তু ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। তাহলে অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি কখনো থাকে ভার্বের বেস ফর্ম, তাহলে সেই অ্যাপোস্ট্রফি ডিটাকে আমরা ভাববো উড। আর যদি অ্যাপোস্ট্রফি ডি এর পর কখনো হয় ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে হেল্প না হয় যদি এখানে হেল্প হতো এই জায়গাটায়, তাহলে কিন্তু এই অ্যাপোস্ট্রফি ডিটাকে আমরা তখন হ্যাড ভাবতাম। আশা করি বুঝতে পেরেছ যে অ্যাপোস্ট্রফি ডি কখন হবে উড আর কখন হবে হ্যাড। এরপরে 19 নাম্বার, হিজ ডান দ্য ওয়ার্ক। এখানে অ্যাপোস্ট্রফি এস মিনস কি, এটা কি হ্যাজ নাকি ইজ, এটা নিয়ে কনফিউশন। এখানে এটা হচ্ছে হ্যাজ, হ্যাজেন্ট, আর আমরা নর্মালি প্রোনাউনটা নিয়েছি হি, এই যে হি। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে অ্যাপোস্ট্রফি এস হ্যাজ কি করে হলো। দেখো, হ্যাজের ডিমান্ড হচ্ছে হ্যাভ বা হ্যাজের ডিমান্ড হচ্ছে তারপরে ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। তো যেহেতু ডান এখানে পাস্ট পার্টিসিপল হয়েছে, তাহলে আগের হ্যাজটা অবশ্যই হচ্ছে বা আগের এসটা হচ্ছে অবশ্যই হ্যাজ, এই যে হ্যাজ হয়েছে। বাট আরেকটি সেন্টেন্স তোমরা লক্ষ্য করো, যদি আমি এরকম একটি সেন্টেন্স বলতাম যে হি ইজ গোয়িং দেয়ার, এই সেন্টেন্সে অ্যাপোস্ট্রফি এস এর পরে গোয়িং আছে, তাহলে অবশ্যই এখানে অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু হ্যাজ নয়, কারণ আমরা জানি হ্যাজের পরে কিন্তু কখনোই ভার্বের সঙ্গে আইএনজি হয় না। এইখানটায় অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু হচ্ছে ইজ। অতএব হি ইজ গোয়িং দেয়ার, এটার রাইট কোয়েশ্চনটা হবে ইজন্ট হি। আবার আরেকটি এক্সাম্পল খেয়াল করো, হি ইজ মাই ফ্রেন্ড। এই সেন্টেন্সে তুমি দেখো অ্যাপোস্ট্রফি এস, এটা দ্বারা তুমি কি মিন করবে, এটা কি হ্যাজ, আই মিন এটা কি হচ্ছে হ্যাজের এস নাকি হচ্ছে ইজের এস। এখানে হচ্ছে এটা ইজ, কারণ এখানে যদি হ্যাজই হতো তাহলে কিন্তু এরপরে ভার্বের একটা পাস্ট পার্টিসিপল থাকতো, তার মানে হি এর পরে এইখানটায় যে অ্যাপোস্ট্রফি এস রয়েছে সেটা কিন্তু হচ্ছে ইজ, তাই এটা রাইট উত্তর হবে ইজন্ট হি। ওকে, আই হোপ বুঝতে পেরেছো যে কোথায় অ্যাপোস্ট্রফি এস হবে হ্যাজ আর কোথায় হবে ইজ। এরপর লাস্ট, আজকের আলোচনা লাস্ট নাম্বার হচ্ছে 20 নাম্বার। আই ইজ আ ওয়ার্ড, আই হচ্ছে একটি ওয়ার্ড, রাইট আনসার কি হবে? অনেকেই হয়তো বা রাইট আনসার করে ফেলেছো অ্যামেন্টাই বা ইজেন্টাই, অনেক কিছু করে ফেলেছো, বাট রাইট উত্তর হচ্ছে ইজেন্ট ইট। দেখো, আই দিয়ে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করা হয়েছে, বলা হয়েছে আই এই লেটারটা, এটা কিন্তু আসলে একটা ওয়ার্ড, যেটা মানে হচ্ছে আমি। তাহলে এইখানে আমরা আমি, এটা একটা ওয়ার্ড, আর ওয়ার্ড মানে তো বুঝতে পারছো একটা বিষয়বস্তুকে মিন করছে, তাহলে অবশ্যই এটার প্রোনাউন হিসেবে আমাকে ইট নিতে হবে, এটা একটু ব্যতিক্রম। আর নর্মালি এই যে ইজ নিয়ে আসলাম, কথাটি অ্যাফার্মেটিভ ছিল, দ্যাটস ওয়াই আমরা নেগেটিভ করে দিয়েছি। ওকে, এই ছিল আজকের ক্লাস। ট্যাগ কোয়েশ্চেন, টপ সাজেশন, 20 সেন্টেন্স দিয়ে আমি চেষ্টা করেছি তোমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন বোঝানোর জন্য। আমি মোটামুটি বিশ্বাস করছি যদি তোমরা এই 20টি সেন্টেন্সের রুলস ভালো করে বুঝে ফেলো, তাহলে অবশ্যই ট্যাগ কোয়েশ্চেনে মোটামুটি আর কোনো সমস্যা থাকছে না। তো পরবর্তী নতুন কোনো লেসন নিয়ে, ক্লাস 10-এর এসএসসি নতুন কোনো লেসন নিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, ইংলিশের আপডেটের জন্য অপেক্ষা করতে থাকো। এই প্রত্যাশা আজকে শেষ করছি। তোমরা সবাই নিজের ভালো থেকো, অন্যকে ভালো রেখো। টাটা, বাই বাই।